আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি, যেই বইটিতে তোমরা পেয়ে যাবে বাংলাদেশের প্রথম, দেখো তোমাদের জন্য এখানে নতুন সংযুক্তি রয়েছে কিউআর কোড, যেটা স্ক্যান করলে তুমি ওই প্রশ্নটার সমাধান একজন শিক্ষকের সাথে বসে তোমার ঘরে বসেই সমাধান করতে পারবে। এখন আজকে পর্বটিতে আমরা বোর্ড অ্যানালাইসিস করব, যেখানে এই বোর্ড অ্যানালাইসিস তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য একটি কার্যকর উপায় হতে পারে। এখন চলো আজকে আমরা কুমিল্লা বোর্ড 24 নিয়ে আলোচনা করি। দেখো এখানে কি বলছে, এক্স ওয়াই আর জেড এরকম তিনটা প্রতীক দিয়ে তিনটা জীবের কথা বলে দিছে, যেটা হচ্ছে পাউরুটিতে ব্যবহৃত অণুজীব। আমরা সবাই জানি পাউরুটি ফোলাতে কি ব্যবহার করা হয়, ইস্ট ব্যবহার করা হয়। এরপরে দেখো ওয়াইয়ে এককোষী শৈবালের কথা বলছে, আর জেডে বলছে নতুন প্রজাতির ধান। এখন দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন আছে। এখানে ক নাম্বারে বলছে এন্ডোক্রাইনোলজি কি। এটা তোমার 1 নাম্বারের জন্য যেহেতু বরাদ্দ, তুমি এখানে শুধু একটা কথায় এই এন্ডোক্রাইনোলজিটাকে তুলে ধরবা, একটা জ্ঞানমূলক লাইন লিখবা শুধুমাত্র। এরপরে দেখো খতে বলছে অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখার বলা হয় কেন। এখন তোমাকে আগে জানতে হবে যে যেহেতু এটা 2 নাম্বার, এটা তুমি 2 প্যারা লিখবা। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক 1 প্যারা লিখবা, এরপরে অনুধাবনমূলক। এখন তোমাকে জানতে হবে যে অণুজীব বিজ্ঞান ফলিত শাখায় কাদেরকে ইনক্লুড করা হয়। তাহলে তুমি ফলিত শাখায় মেইনলি কাদেরকে ইনক্লুড করা হয় এটা জানতে পারলে তুমি যে কোনো এখানে এই জায়গাটায় যত চেঞ্জ হবে, দেখো এখানে দিল অণুজীব বিজ্ঞান, অথবা যদি প্রশ্ন ঘুরায়ও দেয় এখানে কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যে কোনো কিছু দিলেও ওই তুমি উত্তরটা লিখতে পারবা কিভাবে। তাহলে মেইন টপিক থিমটা বুঝতে হবে। এরপর দেখো গ নাম্বার কি বলছে, জেড এর নামকরণে। জেড কি বলছিল, নতুন প্রজাতির ধান। এখন নতুন প্রজাতির কোনো কিছু আবিষ্কার হইলে আমাদের ওইটার নামকরণের জন্য কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয়, ওগুলা নিয়ে আলোচনা করা লাগবে। যে কোনো জীবেরই নতুন আবিষ্কৃত যে কোনো জীবেরই নামকরণে তোমার এই ধাপগুলাই অনুসরণ করতে হবে। তাহলে এটা আমরা করবো আলোচনা। এরপর ঘতে কি বলছে দেখো, জেড আর ওয়াই এক্স আর ওয়াই থেকে উন্নত, উল্লিখিত এক্স এক্স হচ্ছে ওয়াই থেকে উন্নত, এরকম জানতে চাইছে। বিশ্লেষণ করো। তাহলে এক্স আর ওয়াই এই দুইটার রাজ্যগত অবস্থান জানা লাগবে। এরপর রাজ্যগত বৈশিষ্ট্য তুমি কম্পেয়ার করলে বলতে পারবা যে কোনটা বেশি উন্নত। চলো তাহলে উত্তরে যাই। এখন এন্ডোক্রাইনোলজি কাকে বলে, যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। দেখো ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে। তাইলে তুমি শুধু এক কথাই, যে জ্ঞানমূলকের মতো এক কথায় লিখে দিলা যে হরমোনের কার্যকারিতা নিয়ে যেখানে আলোচনা করা হয় ওটাই এন্ডোক্রাইনোলজি। এরপরে খতে তোমাকে জিজ্ঞেস করছিল যে অণুজীব বিজ্ঞানকে কেন ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়। এখন তোমাকে আগে জানতে হবে আর কাকে কাকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়, কেন করা হয়। এখন বইয়ের ভিতর ফলিত শাখার অন্তর্ভুক্ত মনে হয় 17টা পয়েন্ট দেওয়া আছে, মেইনলি 18টা, ওখানে মৃত্তিকা বিজ্ঞান অ্যাড করে নাই। দেখো যেই শাখাটায় জীববিজ্ঞানের যেই শাখায় তোমার প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেগুলো তোমার এই বাস্তব জীবনে অলরেডি প্রয়োগ হচ্ছে, তুমি এগুলোর নাম শুনলেই বুঝতে পারবা এই প্রয়োগ হচ্ছে, এরকম বিষয়গুলাই প্রায়োগিক অথবা ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে এখন দেখো অণুজীব বিজ্ঞান, যেহেতু অণুজীব কিন্তু আমাদের জীবনে অলরেডি প্রয়োগ হচ্ছে কিভাবে, এখানে দেখো পড়ে বলি আমরা। অণুজীব বিজ্ঞানের ভিতর আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয়। দেখো অণুজীব থেকে কিন্তু আমরা অনেক ধরনের ঔষধ তৈরি করতে পারি। এগুলো অলরেডি এই অণুজীবের যে সেক্টরটা এটা আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে। মূলত অণুজীব সম্পর্কিত প্রায়োগিক দিক নিয়ে কাজ করা হয়, এজন্য এটাকে তত্ত্বীয় বিষয় তত্ত্বীয় বিষয় থেকে আহরিত যে জ্ঞানগুলো ওগুলো আমরা প্রয়োগ করতেছি, এজন্য এটাকে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে। তুমি প্রথম লাইনে কি করবা, জ্ঞানমূলক বলে দিবা যে কি জন্য এই ফলিতর অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ প্রায়োগিক দিক নিয়ে কাজ করা হয়। তাইলে 1 নম্বরে জ্ঞানমূলক বলার পরে, যেহেতু আমি বলছিলাম কি যেই প্রশ্নে যত নাম্বার সেই প্রশ্ন তত প্যারা করে লিখবা। ক্ষয়ের জন্য যেহেতু তোমার 2 নাম্বার বরাদ্দ, এখানে তুমি 2 প্যারা করে লিখবা। প্রথম প্যারা জ্ঞানমূলকে বলে দিলা কি জন্য ফলিতর অন্তর্ভুক্ত করা হইলো। এরপরে দেখো এখানে আরেকটু অনুধাবনের বর্ণনা দিয়ে দিবা। এরপরে আমাদেরকে বলছিল যে নতুন প্রজাতির একটা ধান, যেটা জেডে ছিল, ধান নামকরণে কি ভূমিকা পালন করে। এখন দেখো নতুন প্রজাতির ধানের নামকরণে, ধান একটা গাছ, তাই না। এখন উদ্ভিদের নামকরণের জন্য অনেকগুলো উদ্ভিদ আর প্রাণীর নামকরণের জন্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক
অনেকগুলো মানে ধাপ অথবা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে, যেখানে উদ্ভিদের জন্য আছে আইসিবিএন আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, যেখানে দেখো আইসিবিএন, ওদের নিয়ম অনুসারে আমরা কতগুলো মানে পদ্ধতি ওনারা বলে দিছে, এগুলো অনুসরণ করে আমাদের যে কোনো জীবের হচ্ছে নামকরণ করতে হবে। এখন দেখো নামকরণের প্রথমেই হচ্ছে এটা সবসময় ল্যাটিন অথবা ল্যাটিন নামের মতো করে মানে উপস্থাপন করতে হবে। বৈজ্ঞানিক নামের হচ্ছে দুইটা অংশ থাকবে, দুইটা অংশের প্রথমটা হচ্ছে গণনাম আর পরেরটা হচ্ছে প্রজাতি। মানে গণ থাকবে, দেখো অরাইজা স্যাটিভা যদি বলি ধানের বৈজ্ঞানিক নাম, অরাইজা হচ্ছে গণ আর স্যাটিভা হচ্ছে ওর প্রজাতি। এবার বৈজ্ঞানিক নামটি অনন্য হতে হবে, মানে ইউনিক, একটা জীবের বৈজ্ঞানিক নাম অন্য কোনো জীবের নামের সাথে যাতে না মিলে। অরাইজা স্যাটিভা বললে আমরা হচ্ছে ধানকেই বুঝবো। এবার বৈজ্ঞানিক নামটা অনন্য হইলো, এরপরে বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর বড় হাতের হবে আর বাকি সবগুলো ছোট হাতের হবে। যে দেখো তুমি এইটার দিকে তাকাও, অরাইজা স্যাটিভা যে লিখছে ওটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এরপরে RYZ এর সব স্মল লেটার, এরপরে এটার পরের অংশটাও পুরাটা হচ্ছে স্মল লেটার হবে। তার মানে ক্যাপিটাল লেটার শুধু একটাই থাকবে একদম শুরুর যে ওয়ার্ডটা, এটা একটা নিয়ম। এবার বৈজ্ঞানিক নাম যদি তুমি মুদ্রণ করো মানে যদি টাইপ করো তখন এটা ইটালিকে লিখতে হবে। ইটালিক মানে কি একটু বাঁকা হরফে, মানে ওটা তো একটা ফন্টই থাকে, ওইভাবে লিখতে হবে। আর যদি তুমি হাতে লিখো তখন ওই দুইটা যে গণনাম আর প্রজাতির নাম, দুইটা নামের নিচে আলাদা আলাদাভাবে দুইটা দাগ দিতে হবে হাতে। এখন দেখো বৈজ্ঞানিক নামের শেষে যে আবিষ্কার করে তার নাম সংক্ষেপে লিখতে হয়, আর হচ্ছে ওই নাম প্রকাশের মানে ওই নামটা যে তুমি দিছো কত সালে প্রকাশিত হয়েছে বা স্বীকৃতি পাইছে ওই সালটা হচ্ছে সংযুক্ত করতে হয়। তাহলে দেখো বৈজ্ঞানিক নামের শেষে অরাইজা স্যাটিভা যেহেতু লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করছে, কি করবা এই যে লিনিয়াস লেখার পরে একটা ফুল স্টপ দিবা, এরপরে একটা কমা দিবা। দেখো লিনিয়াস লেখার পরে একটা ফুল স্টপ আর একটা কমা দিয়ে তারপরে হচ্ছে ওই সালটা লিখবা। যদিও আমরা সচরাচর ব্যবহার হচ্ছে এত কিছু লিখি না, শুধু অরাইজা স্যাটিভাটুকুই লিখি, তবুও এটা একটা নিয়ম মানে ওনারা বলে দিয়েছিল। এরপরে সর্বশেষ আরেকটা নিয়ম হচ্ছে, মনে করো আমি একটা নতুন জীব আবিষ্কার মানে খুঁজে পাইছি, তুমি আরেকটা নতুন জীব খুঁজে পাইছো। এখন আমি কি করছি, তাড়াতাড়ি করে আন্তর্জাতিক সংস্থার কাছে মানে আবেদন করছি যে আমি একটা জীব খুঁজে পাইছি, এটা তাড়াতাড়ি আমার নামে স্বীকৃতি দেন। এখন যে আগে বলবে তার নামটাই হচ্ছে মানে অগ্রাধিকার আইন অনুযায়ী তারটা হচ্ছে গ্রহণযোগ্য হবে। এই যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তখন অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী মানে প্রথমে যে মানে খুঁজে আবেদন করবে তাকে হচ্ছে গৃহীত হবে। এখন এই সবগুলা পদ্ধতি অনুসরণ করলে তুমি হচ্ছে একটা জীবের মানে নতুন আবিষ্কৃত কোন একটা জীবের বৈজ্ঞানিক নাম দিতে পারবা। এরপরে চলো ঘ নাম্বারে কি বলছিল, তোমরা অতি শীঘ্রই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিবে আশা করি। এতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরো বেশি মানে আরেকটু সহজ হবে। কারণ দেখো তুমি যদি কোনো একটা বই পড়ো, ও হচ্ছে তোমার কি বলবো বোবা বন্ধু, সে তোমাকে জ্ঞান দিতে পারবে কিন্তু ও তোমার সাথে কথা বলতে পারবে না। এরপরে যদি তুমি অনলাইন ক্লাস করো, ওখানে হচ্ছে তুমি অনলাইন ক্লাসে তুমি হচ্ছে বইয়ের সাথে সাথে ওইটা পাচ্ছ না, ওইটা তোমাকে নোট নিজে করে তারপর পড়তে হচ্ছে। কিন্তু এখানে দেখো আমাদের একই সাথে আমরা তোমাদের জন্য নোট তৈরি করে রেখেছি এবং কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তোমরা সরাসরি ওই আমাদের এই টপিকটার ভিতর অন্তর্ভুক্ত এই ক্লাসে চলে আসতে পারো। তাহলে তোমরা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিবে। চলো দেখো এবার ঘ নাম্বারে কি বলছে, উল্লিখিত এক্স আর ওয়াই, এক্সে কি বলছে পাউরুটিতে ব্যবহৃত অণুজীব ইস্ট আর ওয়াই হচ্ছে এককোষী শৈবাল। এবার ওদের ভিতর কোনটা উন্নত, দেখো এককোষী যে পাউরুটিতে ব্যবহৃত যেই ইয়াটা ছিল ওটা হচ্ছে ইস্ট, মানে পাউরুটিতে তো আমরা ইস্ট ব্যবহার করি, ইস্ট হচ্ছে মেনলি ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন তুমি যদি কম্পেয়ার করতে যাও আবার এককোষী শৈবাল প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, এই দুইটাকে কম্পেয়ার করতে গেলে তোমাকে হচ্ছে ওদের বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো এখন দেখো বইয়ে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে কিন্তু প্যারা আকারে দেওয়া আছে। আমি প্রেফার করব ওইটা প্যারা আকারে মুখস্থ করে পরীক্ষায় লেখার চেয়েও ওই একই তথ্যগুলা তুমি যদি পয়েন্ট আকারে লিখো তাহলে হচ্ছে টিচারের কাছে ওইটা বেশি গ্রহণযোগ্য হয়। চলো দেখো এখন ফানজাই এইগুলাই বইয়ের ভিতর দেওয়া আছে, তুমি শুধু এগুলোকে পয়েন্ট আকারে লিখবা, মানে রিপ্রেজেন্ট করবা খাতায় পয়েন্ট আকারে। ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো কি দেখো, এদের নিউক্লিয়াস সুগঠিত, এটা হচ্ছে ফানজাই যেহেতু ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, ওদের নিউক্লিয়াস সুগঠিত হবে, ওরা প্রকৃতকোষী হবে। এদের দেহ এককোষী আর মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ,
অর্থাৎ দেহটা হচ্ছে সরু সুতার মতো অংশ দিয়ে তৈরি হবে। এখন এরপরে দেখো এদের অধিকাংশ স্থলজ অর্থাৎ স্থলে বাস করে। মৃতজীবী হচ্ছে কোনো মৃত জীবদেহ থেকে পুষ্টি গ্রহণ করবে, আর পরজীবী হচ্ছে অন্য জীবের দেহ থেকে পুষ্টি গ্রহণ করবে, কিন্তু এটা মৃত হওয়া লাগবে না, মানে অন্য কোনো জীব থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা লাগে সব কিছু শোষণ করল। এরপরে দেখো কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ক্লোরোপ্লাস্ট না থাকলেও হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতি মানে ঘটাতে পারবে না, তাহলে ও খাদ্য গ্রহণ করবে কিভাবে? শোষণ পদ্ধতিতে। আগে তো বলেছিলাম ওই যে মৃত আর মানে অন্য জীব থেকে হচ্ছে খাদ্য শোষণ করে নিবে। এরপরে দেখো ওরা বংশবৃদ্ধি করে হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা। এখন ওর বৈশিষ্ট্যগুলো জানার পরে তুমি প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো যদি দেখো, এরা প্রকৃতকোষী সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এটা তো আচ্ছা দুইজনের মিলে গেল। এরপর দেখো এরা এককোষী বহুকোষীয় হতে পারে, একক কলোনিয়াল বা ফিলামেন্টাস আকারে থাকে। ফিলামেন্টাস মানে হচ্ছে একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করে ওরকম। এখন ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ আর প্রোটিন থাকে, এটা একটা অনেক উন্নত বৈশিষ্ট্য। নিউক্লিয়ার পর্দা দ্বারা আবদ্ধ থাকে, ইউনিক মানে উন্নত একটা বৈশিষ্ট্য গেল। এরপরে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়, আর কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটায়। এখন কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে এরকম একটা প্রজননের পদ্ধতি যেখানে যে দুইটা গ্যামেট থাকবে, গ্যামেট দুইটা হচ্ছে গাঠনিকভাবে একই থাকবে কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি যৌন প্রজনন সম্পন্ন হয় তখন সেই পদ্ধতিটিকে হচ্ছে কনজুগেশন বলে। তাহলে ওরা কনজুগেশনের মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতি। দেখো ফটোসিনথেসিস ঘটায়। ফটো শব্দের অর্থ কি বলো তো? ফটো শব্দের অর্থ কি ছবি? না, বায়োলজির টার্মে ফটো শব্দের অর্থ হচ্ছে সূর্যের আলো রিলেটেড কিছু। এখন সূর্যের আলো, আর সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষ বা ভেঙে মানে সংশ্লেষিত হওয়া। এখন সূর্যের আলো শক্তিকে সংশ্লেষিত করে জীবগুলোর কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতিটি কি? সালোক সংশ্লেষণ। যেহেতু ওরা সালোক সংশ্লেষণ পদ্ধতি ঘটায় তার মানে ওরা স্বভোজী, এটা একটা উন্নত বৈশিষ্ট্য গেল। এখন দেখো দুইজনেরই বৈশিষ্ট্য কম্পেয়ার করলে তুমি দেখতে পারবা যে ওরা হ্যাপ্লয়েড স্পোর যেহেতু, আর ওরা হচ্ছে মাইটোসিস এবং কনজুগেশন যৌন জনন ঘটায়, তাহলে ওরা উন্নত। এরপর খাদ্য গ্রহণের দিকটা বিবেচনা করলে উপযুক্ত মানে রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনা করলেই দেখতে পাই কি ফানজাই মানে যে দুইটা রাজ্যের ভিতরে সবগুলা যে কোষীয় বৈশিষ্ট্য, প্রজননের পদ্ধতি, কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াসের গঠন, অনেক বিভিন্ন দিক বিবেচনা করলে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীবের তুলনায় ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীবটা অনেক বেশি উন্নত। এখন এটা তুমি এভাবেও ধরতে পারো যে একটা চোরাই বুদ্ধি শিখাই দিই যে দেখো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া 5টা রাজ্য না? এবার রাজ্য এক বলে তোমাকে মনেরাই বুঝতে হবে, মানে সিরিয়ালে যখন যাবা রাজ্যগুলাতে রাজ্য 1 হচ্ছে সবচেয়ে অনুন্নত, এরপরেরটা আরেকটু উন্নত, এরপরেরটা আরেকটু উন্নত, এভাবে হচ্ছে যত 5 নাম্বার যাবে 5 নাম্বারটা বেশি উন্নত। এভাবেও তুমি ধরতে পারো যে মনেরা তুলনায় প্রোটিস্টা আরেকটু উন্নত, প্রোটিস্টা ফানজাই, তাহলে এই দুইটার ভিতর কম্পেয়ার করলে ফানজাই বেশি উন্নত। আচ্ছা, এভাবে তুমি ধরতে পারার পরেও বর্ণনা তো তোমাকে লিখাই লাগবে, তাহলে হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় তোমার উত্তরটা রিপ্রেজেন্ট করো তাহলে আমি আশা করি তুমি স্ট্যান্ডার্ড একটা মার্কস পেতে পারো। এই কাজে তোমাকে আরও সুবিধা করার জন্য আমরাই তোমাদের জন্য এই ইজি বায়োলজি বইটা নিয়ে এসেছি। আশা করি তুমি অতি শীঘ্রই এই বইটি সংগ্রহ করে নিবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।